চিয়ার্স। আরে আমির, কি করছিস? চিয়ার্স কর। না রে ভাই সমীর, আমি এর আগে কখনো খাইনি, তোরা খা না। আরে তো আজকে খা না। আর এমনিতেও সবকিছুর তো ফার্স্ট টাইম হয়, তাই না? নে নিজের গ্লাসটা তোল। দেখ আমির, এত ভাও খাস না। হ্যাঁ দেখ, বিয়ার কিন্তু গরম হয়ে যাচ্ছে, চুপচাপ খেয়ে নে না ভাই। না ভাই, তোরা খা না, আমি খাবো না। খেয়ে নাও আমির, এত লজ্জা পাওয়ার কি আছে? প্রথম থেকে এর এই একটাই প্রবলেম, বড্ড লজ্জা পায়। লজ্জা পাওয়াটা কিন্তু ইয়াং আর হ্যান্ডসাম ছেলেদের কাজ নয়। তোমার হাতে বিয়ারের গ্লাসটা ভালো লাগবে। না, লজ্জা পেও না, নাও। চিয়ার্স। মনে হচ্ছে তুমি বিয়ারের প্রেমে পড়ে গেছো। একটু একটু। নতুন নতুন সম্পর্ক তো, একটু সামলে। সেই নেশাময় রাত 16 বছরের আমির মির্জার জীবন চিরদিনের জন্য বদলে দিল। আমির তার বিশেষ বন্ধু সমীরের বাড়িতে গিয়েছিল পার্টি করতে, কিন্তু এই পার্টির বিষয়ে সে নিজের মা বাবাকে কিছুই বলেনি। কেন? এত রাতে কোথায় যাচ্ছিস আমির? একটা বন্ধুর বাড়ি পার্টি আছে, ওখানেই যাচ্ছি। বুঝলে, ও সমীরের বাড়িতে যাচ্ছে, তাই না আমির? না আব্বু, আমি সমীরের বাড়ি যাচ্ছি না। বাবা, ওই সমীর আর ওর আমি সাকিনা, ওদের থেকে একটু দূরেই থাকি। সামনে তোর মাধ্যমিক পরীক্ষা, এখন পড়াশোনার সময়, আড্ডা দেওয়ার নয়। দেখ আমির, এই সাকিনাকে আমার একদম ভালো লাগে না। একে তো ওর তালাক হয়ে গেছে, তার উপর কত টাকা খরচ করে। এত টাকা যে কোথা থেকে পায় আমরা কিচ্ছু জানি না, আর আমরা জানতেও চাই না। কিন্তু ওর তোকে টাকা দেওয়াটা আমাদের একদম ভালো লাগে না। আমি সমীর আমার বন্ধু, আর সাকিনা আন্টি আমাকে পছন্দ করেন, হয়তো সেই জন্যই উনি আমাকে কিছু টাকা দেন। ভাবো না, ঈদই দিচ্ছেন, এতে কি সমস্যা হতে পারে? বলে কয়ে সমস্যা আসে না, কিন্তু সমস্যা আসার একটা আভাস পাওয়া যায়। আরে ওরা তো ভীষণ বড় লোক, আমরা ওদের সমকক্ষ হতে পারি না। সততাই হলো আমাদের বড় সম্পদ, যেটা আমাদের মাথাটাকে উঁচু করে রাখে। যদি তোমাকে বড় মানুষ হতে হয়, সেটা আমার রোজগার আর নিজের রোজগারের ভিত্তিতেই হতে হবে, অন্য কারোর দয়ায় নয়। আমি বুঝতেই পারছিলাম না আম্মি আব্বুর সাকিনা আন্টির সঙ্গে কি এমন সমস্যা ছিল। উনি তো শুধু একটু পকেট মানি দিয়েছিলেন, বাস। সমীর, এই নে তোর পকেট মানি। থ্যাংক ইউ আমি। আর আমির, এটা তোমার পকেট মানি। একটু অদ্ভুত লাগছিল। আমি সমীরের বাড়ি প্রথম গিয়েছিলাম, কিন্তু আমি ওটা গুরুজনের আশীর্বাদ মনে করে নিয়ে নিয়েছিলাম। আমার কাছে 200 টাকাটাই অনেক। আমার আব্বুর রোজগার অতটা ভালো নয়, উনি আমাকে ঈদিও কখনো 100 টাকার বেশি দেননি। সমীরের তো ভাগ্য ভালো ছিল, প্রায় প্রতিদিন সাকিনা আন্টি ওকে নতুন নতুন গিফট এনে দিত, খুব দামি দামি। ওর যা দরকার ছিল সব পেত। আর তুই জানিস এতে স্পাই ক্যামও আছে। স্পাই ক্যাম ঘড়িতে? আর মিথ্যে কথা বলিস না, অনেক বলেছিস। তোর বিশ্বাস হচ্ছে না তো? যখন পুরো ক্লাসের রেকর্ডিং করে দেখাবো না, তখন তোর বিশ্বাস হবে। এই দেখ, রেকর্ডিং চালু, এবার দেখতে থাক। মার্কেটে যখনই সাকিনা আন্টির সঙ্গে দেখা হতো, উনি জোর করে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। এ নাও আমির। আরে না না আন্টি, আপনি খান। আরে না বলার কোনো অধিকার নেই তোমার, আমি অর্ডার করেছি তো। এই নাও।
উনি সবসময় আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, খুব ভালো করে কথা বলতেন। আচ্ছা আন্টি, এবার আমি আসি। 1 মিনিট দাঁড়াও, এই নাও। না আন্টি, এ তো অনেক টাকা, আমি নিতে পারবো না। চুপ করো আমের, নাও বলছি। তোমার এই তো বয়স আনন্দ করবার, পয়সা তো আসবে যাবে, কিন্তু এই বয়সটা কখনো ফিরে আসবে না। এটা নাও। আন্টির দেওয়ার টাকাতে আমার পকেট তো অবশ্যই ভরতো, আর আমি আমার খেয়াল খুশি মতন চলতাম। টাকাটা আমি আমার ইচ্ছে মতন খরচ করতাম। আব্বু, আমি সমীরের বাড়ি যাচ্ছি না, এত চিন্তা করো না। শোনো, আমার মন বলছে কিচ্ছু ঠিক নেই। ওই সাকিনা ওকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমাদের ছেলেটা সরল, ও পথ ভুল করবে না। তুমি বুঝতে পারছো না ইমরান, ও কত বদলে গেছে। ও আর সেই আগের মতো নেই। আব্বুর কাছে আমি মিথ্যে বললাম, ভালো লাগছিল না, কিন্তু কি করব? যদি ওনারা জানতেন যে আমি সমীরের বাড়ি যাচ্ছি, তাহলে ওনাদের ওটা ভালো লাগতো না। আমরা 4 জন একটু বাইরে ঘুরতে যাব, একটু আনন্দ করে আসি। নিশ্চয়ই যাবে সমীর, এটাই তো বয়স তোমাদের আনন্দ করবার। এখন আনন্দ না করলে আর কবে করবে? এই আমির, ওরে ভাই, গুড বয়, ওঠ, চ বাইরে একটু হাওয়া খেয়ে আসি। চ না। সমীর, ওকে ছেড়ে দাও। প্রথমবার ড্রিঙ্ক করেছে তো, তাই একটু নেশা হয়ে গেছে। তোমরা 3 জনেই ঘুরে এসো, আমি ওকে পরে বাড়িতে দিয়ে আসবো। ওকে, আমরা আসছি, চ। আমির, আমির, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, চলো ভেতরে চলো, একটু রিল্যাক্স করে নাও। এসো, দেখে সাবধানে, সাবধানে। গুড মর্নিং হ্যান্ডসাম। চা খাবে নাকি আরেকটু বিয়ার? আন্টি, কাল রাতে কি হয়েছিল? আমার জামা কাপড় ওখানে কেন? কারণ কাল রাতে আমি তোমার জামা কাপড় খুলে দিয়েছিলাম। আপনি আপনি আমার জামা কাপড় কেন খুলেছেন? ক্রিস্টোফার কলাম্বাস, এবার চিনতে পারছো? অপরাধের ময়দানে আমাদের প্রায়শই মনে হয় যে না, এটা হতে পারে না, কিন্তু বাস্তব তো এটাই যে সেই বিষয়টা শুধু হয়ই না, বরং পরে গিয়ে আরো অনেক কিছু হয়। সাকিনা যখন আমিরকে ওই কালো রাতের কাহিনী শোনায়, তখন আমির অবিশ্বাসের অন্ধকারে ডুবে যায়।
আন্টি, আমি আপনার ছেলের ফ্রেন্ড। আপনি এরকম কি করে করলেন আমার সঙ্গে? তুমি তো আমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আমার আম্মি আব্বুর কথা মেনে নেওয়া উচিত ছিল। আমি আগে জানতাম না আপনি এত খারাপ। ও লো, আমার ছোট্ট গুড হ্যান্ডসাম বয়, কাল রাতে তো তোমার আমাকে খারাপ লাগেনি? খুব এনজয় করেছিলে তুমি আমার সঙ্গে, আর এর পরেও করবে। আমি এখানে কোনোদিনও আসবো না, আর কোনোদিনও না। আমি যখনই তোমাকে ডাকবো তখনই তোমাকে আসতে হবে, আর যদি না আসো তবে তবে কি? কত ভালো লাগছে না আমাদের, রোম্যান্টিক। আমার ফোন থেকে একটা ভিডিও ডিলিট করে দিলে আমার মনের ব্যথাটাও ডিলিট করতে পারবে? রেপের পর এক মহিলার মনের অবস্থা ডিলিট করা যায় না, কিন্তু এই ভিডিওগুলোর আমার কাছে অনেকগুলো কপি আছে, আর সেটাও অনেকগুলো। তুমি আমার রেপ করনি আমির, আমরা দুজনেই এনজয় করেছি, আর এর পরেও করব। কিন্তু তুমি যদি গুড বয় হওয়ার চেষ্টা করো আর আমাদের এই লাভ স্টোরির সম্পর্কে কাউকে বলার চেষ্টা করো, তাহলে আমি সোজা পুলিশ স্টেশন চলে যাব আর এই ভিডিওটা দেখিয়ে দেবো, আর তারপর সবাই এটা জেনে যাবে যে কিভাবে তুমি আমাকে রেপ করেছিলে। আর তুমি তো এটা ভালো করেই জানো আমির, আজকাল রেপকে কতটা সিরিয়াসলি নেওয়া হয়। আরে আমির, তুই বলছিস না কেন যে কোথায় ছিলি সারা রাত? আমার বন্ধুর বাড়িতে দেরি হয়ে গেছিল, তাই রাতে ওখানেই থেকে গেছিলাম। আমির বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। শোনো, নিশ্চয়ই কিছু হয়েছে। ওর মনের মধ্যে একটা ঝড় বইছে, বুঝতে পারছি না যে ও কোথায় কিভাবে ভেসে যাচ্ছে। ওকে কিভাবে সাহায্য করব? কিচ্ছু তো বলছে না ও আমাদের। বেশি দেরি না হয়ে যায়। সত্যি খুব দেরি হয়ে গিয়েছিল। আমি সকিনা আন্টির দাস হয়ে গিয়েছিলাম। উনি হুকুম করলেই আমি হাজির হয়ে যেতাম, ব্যবহার হওয়ার জন্য। আমার কাছে ওনার চাহিদা পূরণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ওনার কাছে ওই ভিডিওটা ছিল। উনি বারবার আমাকে হুমকি দিতেন যে উনি কেস করবেন আমার উপর। হাসার জন্য ক্ষতিপূরণ দিতে হয় না হ্যান্ডসাম। এনজয় তো তুমিও করছো। বলো, আমি মিথ্যে বলছি? উনি মিথ্যে বলছিলেন না। প্রথম স্বীকার করতে একটু লজ্জা করতো, তারপর আর করতো না। সত্যিটা এটাই যে আমার সাকিনা আন্টির সঙ্গে সময় কাটাতে খুব ভালোই লাগতো। আন্টি আসলে আমাকে কি তোমার এতই বুড়ি মনে হয় যে তুমি আমার নামটাও নিতে পারবে না? আন্টি তো সেই রাতেই মরে গেছিল। এখন তুমি আমার আমির আর আমি তোমার সাকিনা। আমার নামটা বলো। সাকিনা। হায়, আরেকবার নামটা বলো না, মন থেকে। সাকিনা। হায়,
মরেই গেলাম। আর একটা কথা যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, আমার কি হয়েছে রে বাবা? বল না আমাকে। তোর আম্মি বলছিল তুই আমার সাথে কি একটা কথা বলতে চাস। আব্বু, আসলে আমার খুব ব্যথা করছে। ব্যথা করছে মানে? কোথায় ব্যথা করছে? ইমরান, সেরকম কিছু মেজর প্রবলেম তো নেই, একটু ক্ষত হয়েছে, তার জন্য আমি অয়েন্টমেন্ট লিখে দিচ্ছি। ডাক্তারবাবু, ক্ষত হয়েছে মানে ব্যাপারটা কি? তোমার ছেলে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে গেছে, তার জন্য ওর একটু ক্ষত হয়েছে। এই অয়েন্টমেন্টটা লাগালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, সাকিনার সাথে নয় তো? কি জানি, বুঝতে পারছি না যে ওকে এসব কথা কিভাবে জিজ্ঞাসা করব। আজকাল পড়াশোনাতেও একদম মন দিচ্ছে না। আমাদের ছেলেটার কি হয়ে গেল? ইমরান, যদি সময় থাকতে এর প্রতিকার না হয় তাহলে খুব দেরি হয়ে যাবে। আরে আপনারা আসুন, ভেতরে আসুন। আমিরের জীবন থেকে তুমি কবে বেরোবে? কি বলতে চাইছেন আপনি? ভালো মানুষই দেখিও না, তুমি সবকিছু জানো। আমির এখনো এখানে আসে না তো আমির তো সমীরের বন্ধু। ও এখানে তখনই আসে যখন সমীর বাড়িতে থাকে না। আমাদের থেকে তোমার সাথেই বেশি সময়টা ও কাটায়। বোধহয় আপনাদের ছোট বাড়ির তুলনায় আমির অনেক বড় হয়ে গেছে। ওর দম বন্ধ হয়ে যায় ওখানে। ওর আমার বাড়ির পরিবেশ পছন্দ। ও এখানে আসে, পড়াশুনো করে, আমি ওকে টিউশন দিই, ভালো করে বোঝাই ওকে, আর ওরও আমার টিউশন পছন্দ। তুমি তো নিজেই নিজেকে সামলাতে পারো না, তাহলে অন্যদের কি শেখাবে সাকিনা? তাহলে আপনারা আমার কাছে কি করতে এসেছেন? এখান থেকে আপনারা চলে যান। কারণ তুমি আমার ছেলের জীবনটা শেষ করে দিচ্ছ। ওকে বিপথে ঠেলে দিয়ে নষ্ট করতে চাইছো। আপনাদের ছেলে নষ্ট হচ্ছে, সেজন্য আপনারা আমার সময় কেন নষ্ট করছেন? ওকে বোঝান আর নিজেদের মতন ভদ্রলোক বানান। আমি ফালতু অ্যাডভাইস কাউকে দিই না। আপনারা এখান থেকে যেতে পারেন। আচ্ছা, ও আবার নিজের আম্মি আব্বুকে কিছু বলে দেয়নি তো? সাকিনার মনটা তো জিলিপির প্যাঁচের মতো, ও কখনোই শুধরবে না। ও আমাদের ছেলেটার মাথা খাচ্ছে। ওকে আমার ছেলেটার এভাবে মাথা খেতে দিতে পারি না। ওকে আটকাতেই হবে ইমরান। আমিরকে ওর হাত থেকে বাঁচাতেই হবে। স্যার, ওই মহিলা আমাদের আমিরকে আমাদের বিরুদ্ধেই উস্কে দিচ্ছে। হ্যাঁ সাহেব, আজকাল ও আমাদের কথাই শোনে না। মাধ্যমিক দেবে, কিন্তু ও নিজের পড়াশুনো ছেড়ে সবসময়ই ওদের ওখানে পড়ে থাকে। ওই মহিলাটির মতিগতি আমার মোটি ভালো লাগছে না স্যার। ও আমার স্ত্রীর বয়সী, কিন্তু ওর মধ্যে লজ্জা নামক বস্তুটাই নেই। আমি কি বলছি বুঝতে পারছেন তো? ও আমার ছেলেটাকে বশ করার চেষ্টা করছে। দেখুন স্যার, আমি একজন খুব সাধারণ ড্রাইভার। আমার ছেলেটা পড়াশোনায় খুবই ভালো। ওকে নিয়ে আমার মনে অনেক স্বপ্ন আছে। ও যদি বিগড়ে যায়, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। কিছু করুন স্যার, কিছু করুন। ঠিক আছে, আমি অভিযোগটা নিচ্ছি। আরে শাকিনা শেখের সঙ্গে কথা বলছি। আমিরের কত বয়স বললেন? 16 বছর। দেখুন ম্যাডাম, 16টা একটা সংখ্যা নয়, এই বয়সটা একটা বোমার মতো। তো আমাদেরকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কি হয়েছে? এত জরুরি তলব কিসের? ভেতরে এসো। না, আমি কাউকে কিচ্ছু বলিনি, সত্যি বলছি। তাহলে তোমার আম্মি আব্বু এখানে কি করতে এসেছিলেন? পুলিশের কাছে কি করতে গেছিলেন? পুলিশের কাছে? হ্যাঁ, পুলিশের ফোন এসেছিল। ওরা আমাকে যাতা প্রশ্ন করছিল, আর এখন থানাতে ডেকেছে কথা বলবার জন্য। এখন কি বলবো ওদের? দেখিয়ে দেবো সব ওই ভিডিওটা, যাতে এটা প্রমাণ হয়ে যাবে যে
কিভাবে তুমি আমার রেপ করেছিলে। আমি আপনার দিব্যি করে বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু আমাকে তুমি ভালোবাসো না, তাই না? আপনি আমার আম্মির বয়সী। চুপ। যখন তুমি আমাকে আনন্দ দাও, আমার কাছে আনন্দ পাও, তখন তো তোমার আম্মির কথা বা তার বয়সের কথা মনে পড়ে না? তুমি একবার বলো যে তোমার আর আমার মধ্যে যা কিছু হয়েছে তোমার সেটা পছন্দ নয়। আমার দিব্যি খাও। একদিকে উনি আমাকে ব্ল্যাকমেল করছিলেন, টর্চার করছিলেন, কিন্তু অন্যদিকে আমি এই মিথ্যেটা বলতে পারছিলাম না যে আমি ওনাকে ভালোবাসি না। আমার ওই সম্পর্কটা ভালো লাগতো। একবার বলো তুমি এই সম্পর্কটাকে ঘেন্না করো। বলে দাও যে যখন আমি তোমাকে ছুঁই তখন তোমার ঘেন্না করে। তুমি জানো আমির, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমি প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম, আর আজ এত বছর পরে আবার প্রথমবারের মতোই কাউকে ভালোবেসে ফেলেছি। জানো কাকে? তোমাকে। আর আমি জানি যে তুমিও আমাকে অতটাই ভালোবাসো, কিন্তু তুমি শুধু একটু লজ্জা পাও। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমরা দুজনে মিলে এই সমস্যাটার সমাধান খুঁজে নেব। কাউকে আমাদের মাঝখানে আসতে দেব না। তুমি শুধু তেমনটাই করো যেমনটা আমি তোমাকে বলে দেব। আর ওই আম্মি আব্বু? কি তখন থেকে আম্মি আব্বু করছো? আমরা আমাদের আম্মি আব্বু বেছে নিই না। ওটা তো শুধু একটা কোইন্সিডেন্স কিংবা একটা অ্যাক্সিডেন্ট ভেবে নাও। তোমার ভাগ্য ওদের লোভের শিকার হতে পারে না। ওরা না তো তোমাকে বোঝে, না তোমার স্বাধীনতার কথা ভাবে, আর না তোমার যৌবনের সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারবে। তোমার আম্মি আব্বু শুধু তোমাকে বেঁধে রাখতে চায় যাতে ভবিষ্যতে তুমি একটা টাকা রোজগারের মেশিন হয়ে ওঠো আর ওদের সমস্ত প্রয়োজন মেটাতে পারো। স্বার্থপরতার আরেক নাম তোমার আম্মি আব্বু। কিন্তু আমি তোমাকে একেবারেই মেশিন ভাবি না। আমি তোমার মনের কথাটা বুঝতে পারি আর তোমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করি। চলো এখন তুমি বাড়ি যাও, খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। ওকে মাই গুড বয়। তোমার আম্মি আব্বু শুধু তোমাকে বেঁধে রাখতে চায়। স্বার্থপরতার আরেক নাম তোমার আম্মি আব্বু। ওরা না তো তোমাকে বোঝে, না তোমার স্বাধীনতার কথা ভাবে যাতে ভবিষ্যতে তুমি একটা টাকা রোজগারের মেশিন হয়ে ওঠো। এরকম কোন আইনে লেখা আছে যে একটা ছেলে তার বন্ধুকে তার বাড়ি নিয়ে যেতে পারবে না? এমন কোন আইনে লেখা আছে যে ওই বন্ধুর মা তাকে পড়াশোনায় সাহায্য করতে পারবে না? আমিরের মা বাবা অভিযোগ করেছেন যে আপনি ওনাদের ছেলেকে বিপথে নিয়ে যাচ্ছেন। আমিরের বয়স 16, আরো বুদ্ধিমান। তাহলে আমি ওকে বিপথে কি করে নিয়ে যেতে পারি? কি বলতে চাইছে ওরা? ওনাদের বক্তব্য আপনি ওকে ওনাদেরই বিরুদ্ধে উস্কাচ্ছেন। এটা কি ধরনের বাজে অভিযোগ? 6 মাস আগে আমার ছেলে সমীরের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল। তার আগে আমি ওকে চিনতামই না। কে আমির? কোন আমির? আপনার কি সত্যি মনে হয় যে 6 মাসের মধ্যে আমি একটা ছেলেকে তার আম্মি আব্বুর বিরুদ্ধে উস্কাতে পারি, যারা নাকি তাকে জন্ম দিয়েছে আর মানুষ করেছে? ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? খাবো না মানে খাবো না, আমার ইচ্ছে। আমির, তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, কিন্তু তোমাদের মনে হয় কিছু একটা হয়েছে। তোমাদের মনে সন্দেহ ঢুকে গেছে। আমার জীবনটা নষ্ট করে দিতে চাও। তোর জীবনটা আমরা নষ্ট করে দিতে চাইছি? আরে আমরা কি তোর শত্রু নাকি রে? আমি জানি না তোমরা কি, কিন্তু এটা জানি তোমরা আমার ভালো কখনো দেখতেই পারো না। তোমরা আমাকে এই বাড়িতে বন্ধ করে রাখতে চাও আর একটা টাকা রোজগারের মেশিন বানাতে চাও। বাজে কথা বন্ধ কর। তোর মাথা তো খেয়ে নিয়েছে ওই সাকিনা। আমার ছেলেটা তো এরকম ছিল না, দেখো কেমন বদলে গেছে। হ্যাঁ, আমি বদলে গেছি, কিন্তু আমি আমার ভালোর জন্য বদলাচ্ছি। তুমি পারলে তো আমাকে সারা জীবন এরকমই রাখতে, সারা জীবন আমার গলার মধ্যে একটা দড়ি বেঁধে রাখতে, কখনো কুকুরের মতন ঘোরাতে তো কখনো বাঁদরের মতন নাচাতে, আমাকে একটা পোষা জানোয়ারের মতন রাখতে। কিন্তু আমারও নিজের মতন বাঁচার অধিকার আছে। যদি আমাকে আমার মতন বাঁচতে না দাও না, তাহলে আমি অন্য কোথাও চলে যাব।
পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছিল। আমিরের অসভ্যতা প্রতিদিন নতুন নতুন রূপ নিতে লাগলো। রাবিয়া আর ইমরান দুশ্চিন্তার এমন এক গোলকধাঁধায় ফেসে গিয়েছিল যেখানে প্রতিদিন মনে হতো যে এর থেকে খারাপ কি হতে পারে। কিন্তু একদিন আমির এমন একটা কাজ করলো যাতে দুনিয়া, সময়, নিঃশ্বাস সব একেবারে থেমে গেল। রাবিয়া, আমরা পীর বাবার দরগাতে গিয়ে আমরা আমাদের আমিরের জন্য দোয়া চাইব। নিশ্চয়ই উনি আমাদের জন্য কিছু করবেন। তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমিরের শরীরে আমাদের রক্ত বইছে। ও আমাদের কাছে ওপরওয়ালার দান। ওকে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আমির, 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 আমির বাবা, আমির দরজা খোল, দরজাটা খোল। আমির কি হয়েছে তোর? আমির দরজা খোল, আমির, 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 আমির। বাবা, তুই কি করলি বাবা? আরে ওঠ। আমির, আমির, এটা কি করেছিস তুই? আমির, আমির, এই কি করলি তুই? কেন করলি? আমির, আমির। বাবা তুই ভয় পাবি না। তুই চোখ খোলা রাখ। রক্ত তো বন্ধই হচ্ছে না। একে ডাক্তারের কাছে নিয়ে চলো। আস্তে আস্তে। আমির, আমির চোখ বন্ধ করবি না কিন্তু। এদিকে দেখ, দেখ বাবা, চোখ বন্ধ করবি না কিন্তু। আমির, আমির কি সুইসাইড করবার চেষ্টা করেছিল? জানি না ডাক্তারবাবু, আসলে ও বাথরুমে ছিল। চিৎকারের আওয়াজ পেলাম, আমরা ছুটে গিয়ে দরজা ভাঙলাম। তারপর ভেতরে গিয়ে দেখলাম যে কবজিটা কেটে দিয়েছে, রক্ত এসে যাচ্ছিল। সেটাই তো জিজ্ঞেস করছি, ও কি সুইসাইড করবার চেষ্টা করেছিল? দেখো ইমরান, তোমার ভাগ্য খুব ভালো, ওকে ঠিক সময়ে নিয়ে এসেছিলে। ওর ব্লিডিং তো বন্ধ করে দিয়েছি। ওর এই ক্ষত 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে, কিন্তু মনের ক্ষত সারতে সময় লাগবে। ওর তোমাদের দুজনের সাপোর্ট লাগবে। এখন আপনি বলুন আমরা কি করতে পারি? ইমরান, সোজা এখান থেকে পুলিশ স্টেশনে চলে যাও। বাবা, আমরা কি অপরাধ করেছি বলতো? আমার মনে হয় না পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে। তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো এই রকম ঘটনা ঘটার পরেও? আমির, বলতো তুই এরকমটা কেন করলি? আমি দেখছি। বলুন। আমির এখানেই থাকে? হ্যাঁ, কিন্তু আপনারা কে? আমরা ঠিকই শুনেছিলাম, ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আমরা সরকারের চাইল্ড কেয়ার কমিটি থেকে এসেছি। আমিরের বয়স তো 16, তাই না? হ্যাঁ। তার মানে নাবালক। শুনলাম আপনারা খুব চাপ দিচ্ছেন ওর ওপরে। বাড়িতে বন্দি করে রেখেছেন ওকে, ওকে বাইরে বেরোতেই দিচ্ছেন না, আর আপনারা ওকে খুব নির্যাতন করছেন। আমির, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমার ছেলের থেকে তুই দূরে থাক সাকিনা, বলে দিচ্ছি। দূরে তো এবার আপনাদের থাকতে হবে। সাকিনা ম্যাডাম যদি আমাদের না জানাতেন, আমরা তো কিছুই জানতে পারতাম না যে আপনারা আমিরকে কতটা টর্চার করেন। দেখুন, আপনারা যেই হন, যেখান থেকেই আসুন না কেন, এটা আমার বাড়ি, আর এই আমার ছেলে, একমাত্র ছেলে। আর আমাদের বাড়িতে এই মহিলার আসা উচিত নয়। এই মহিলাটিই বদমাইশ। আমরা জাহান্নামে যাব যদি আমাদের ছেলেকে আমরা কোনোভাবে কষ্ট দিয়ে থাকি। আমির,
দেখো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের সত্যি করে বলো কি হয়েছে। আমির, এরা বলছেন যে আমরা নাকি তোকে কষ্ট দিই, অত্যাচার করি। ওনাদের বলে দে যে এসব মিথ্যে, আর ওনাদের এটাও বলে দে এই মহিলাই মিথ্যা কথা বলছে, এই মহিলা তোকে আমাদের বিরুদ্ধে উস্কাচ্ছে। বলে দে। ভয় পেও না আমির, বলো কে কষ্ট দেয় তোমায়? শাকিনা নাকি তোমার আম্মি আব্বু? এটাই সত্যি স্যার। আম্মি আব্বু আমাকে কোথাও যেতে দেয় না, কারোর সঙ্গে দেখাও করতে দেয় না, কথায় কথায় খালি বকাবকি করে। ওরা আমাকে খুব কষ্ট দেয়। ইমরান, রাবিয়া, আপনারা যা বলছেন আর আপনার ছেলে যা বলছেন তার মধ্যে দিন রাতের তফাৎ। আমাদের জীবনে তো পুরো অন্ধকার নেমে এসেছে স্যার। আমাদের ছেলেটার মাথা তো পুরোপুরি খেয়ে ফেলেছে ওই মহিলাটি। এদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করি। এরা তো এটাই বলবে না যে আমি ওকে খাইয়ে বশ করেছি, আর জানি না কি কি অভিযোগ আনবে আমার উপর। ওই মহিলা নিশ্চয়ই কিছু করেছে আমার ছেলের সাথে। হ্যাঁ, আমি শুধু ওকে বাঁচানোর চেষ্টা করেছি স্যার। আমি সহ্য করতে পারছিলাম না যে এত ভদ্র একটা ছেলে, পড়াশোনায় এত ভালো, এরা ওকে শেষ করে দিচ্ছিল। কোনোদিন বোঝার চেষ্টাই করেনি। শাকিনা, জন্ম দিয়েছি আমি ওকে, আমি ওর মা, সবার থেকে ভালো বুঝি ওকে। এরকমটা শুধু আপনারই মনে হয়। আপনি এক্ষুনি শুনলেন তো আমির কি বললো আপনার সামনে। ইমরান, রাবিয়া, আমি চাই যে আপনারা লিখিত দিন আমিরের ওপর অত্যাচার করবেন না, ওকে বন্দি করে রাখবেন না। ও যদি আবার কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব, ওর স্টেটমেন্ট নেওয়া হবে। আর যেহেতু ও নাবালক, ওকে চাইল্ড কেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে। আপনাদেরকে সাবধান করে দিলাম। ইমরান আর রাবিয়া আমিরকে বাড়িতে নিয়ে আসে। আমির ওদের চোখের মণি ছিল, কিন্তু এই যন্ত্রণাদায়ক দুর্ঘটনার পর মা বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক যন্ত্রণা আর হুমকির মধ্যে আবদ্ধ হয়ে গেল। আমিরের নতুন নতুন যৌবনের তেজ আর রাগ এবার ঘৃণার এক ক্ষততে পরিণত হয়েছিল। তার এখন তার মা বাবার ভালোবাসার দৃষ্টিতেও ঘৃণা বোধ হচ্ছিল, আর তার মা বাবা তাকে বুকে টেনে ভালোবাসতে চাইত। আমির ওই বাড়িতে থেকেও ওদের থেকে অনেক দূরে থাকত, আর এই ভেঙে পড়া হেরে যাওয়া বাবা মা নির্জনে চোখের জল মুছত। আমি বুঝতে পারছি না আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে না সাজা দিচ্ছে। যা কিছু দিয়েছেন উনিই দিয়েছেন, তাই ওনাকেই বলতে হবে। দয়া করো আমাদের, আর আমিরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ও এখনো ওই মহিলার কাছে যাতায়াত করছে? সেদিনের পর থেকে আজ 2 সপ্তাহ হয়ে গেল। আমার মনে হয় না যে ও ওখানে গেছে। তুমি ঠিক জানো? আমার একজন বান্ধবী থাকে ওখানে, ওর উপর নজর রাখে। হ্যাঁ, যদি ফোনে ফোনে কথা বলে তো সেটা আমি জানি না। জানি না ওই মহিলা কি করতে চাইছে। আমাদের ছেলে ওর কথায় কি করে এতটা বদলে গেল আমি জানি না। ওর আমাদের ছেলেটাকে এভাবে নষ্ট করে দিয়ে কি লাভ হবে বুঝতে পারছি না। এ তো বাচ্চা ছেলে, আসলে কি চাইছে বলো তো? সাকিনা চাইতোটা কি? সে আমিরকে কেন এইভাবে নিশানা বানিয়েছিল? সে উত্তেজক নিস্তব্ধতা আরো কিছুদিন চলল, তারপর আবার সাকিনা নিজের ফোনা তুলল, আর এইবার সে এমনভাবে ছোবল মারল যে বিষ খুব খারাপভাবে ছড়িয়ে পড়ল। বলুন। শুধু তোমার আওয়াজটা শুনতে চাইছিলাম। কেমন আছো তুমি? ভালো আছি, আর আপনি? একদম ভালো নেই। দেখা করার জন্য ছটফট করছি। আমার কথা মনে পড়ে না, তাই না? পরে। দেখা করতে ইচ্ছা করে না বুঝি? করেও, কিন্তু আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। হায় হায়, তুমি তো একদম পাগল প্রেমিকের মতন কথা বলছো। আমি তো তাই।
প্রথমে আমার মধ্যে ভালোবাসা জাগালেন, আর প্রয়োজন মিটে গেল যেই তখন ভুলে গেলেন। আমার গুড বয়ের মনের মধ্যে এত রাগ। সত্যি কথা বলতে তুমি রেগে গেলে তোমাকে দারুণ লাগে। যখন দেখা হবে তোমার সব রাগ কমিয়ে দেবো। আমাদের আর কখনোই দেখা হবে না। তোমাকে আমার চোখে চোখ রেখে বলতে হবে যে আর কখনো দেখা হবে না, এরকম ফোনে নয়। তারপর দেখবো যে তোমার রাগ যেতে না আমার ভালোবাসা। আজ কোথাও বাইরে দেখা করি। বাইরে দেখা করে কি করব আমরা? ওটা সারপ্রাইজ। আচ্ছা বলো তো তোমার বেস্ট ফ্রেন্ডটা কে? বেস্ট ফ্রেন্ড? কেন? বলো না, কে তোমার বেস্ট ফ্রেন্ড? কাসিম, কাসিম হায়দার। তাহলে তাকে ওর সঙ্গে নিয়ে এসো। আগে বলুন কাসিমকে কেন নিয়ে আসবো? কারণ সারপ্রাইজটা এত বড়, এমন হতে পারে যে তুমি একা না সামলাতে পারো। আরে আমি কিছু বলবি তো ভাই? তোর ওপর ভরসা করতে পারি তো আমি? দেখ, তুই যতক্ষণ কোনো খারাপ কাজ করছিস না ততক্ষণ আমি তোর জন্য নিজের প্রাণও দিতে পারি, বুঝলি? এবার বল আমরা কোথায় যাচ্ছি আর এই ব্যাপারটা কি? দেখ ভাই কাসিম, ভুল কাজ তো আমি করতে পারবো না, আর আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আমিও জানি না। আরে তাহলে আমরা কেন যাচ্ছি? এ হলো কাসিম। আমি আর কাসিম লোয়ার কেজি থেকে একসঙ্গেই পড়াশোনা করেছি। আমি সব থেকে বেশি বিশ্বাস কাসিমকেই করি। চলো, ভালোই হলো। এসব কি হচ্ছে? আর আমাদের আমাদের কোথায় যেতে হবে, কি করতে হবে? সাকিনা, এবার আপনি বলবেন সারপ্রাইজটা কি? দেখো আমির, এমন কিছু ব্যাপার আছে যেটা ঠিক নেই, যেটা আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে তো? তাহলে চলো, এসো আমার সঙ্গে। সাকিনা, এবার আপনি বলবেন আমরা কোথায় যাচ্ছি? তুমি শুধু চুপচাপ চলো, সব বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। সাকিনা, এবার তো আপনাকে বলতেই হবে যে আসল কথাটা কি। খোলো এটা। আমির, আমরা বিয়ে করে নিই। আমাদের এই ভালোবাসাকে একটা নতুন নাম দিয়ে দিই। আর তুমি আমার ভালোবাসার প্রমাণ চেয়েছিলে, তাই না? আর এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে কি? আমি অবাক হয়ে গিয়েছিলাম। কাসিমের তো মুখ থেকে কিছু বেরোচ্ছিলই না, কিন্তু তারপর আমি ভাবলাম ক্ষতি কি? বিয়ে হয়ে গেলে তো আম্মি আব্বু বাকি দুনিয়ার থেকে তো আর লুকিয়ে বেড়াতে হবে না। আর সত্যি বলতে আমার সাকিনার সঙ্গে থাকাটা অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু একটা প্রবলেম আছে। সাকিনা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো নিকাহ করা উচিত, তাই না? আমরা এখানে মন্দিরে কি করছি? নিকাহ করার জন্য কাজীর দরকার হয়, 3 জন সাক্ষীর প্রয়োজন। আমরা তো ধীরে সুস্থে নিকাহ পরেও করতে পারি। এখন আমাদের জন্য আমাদের ভালোবাসাটা প্রমাণ করার আর একটা নতুন সূচনা করার, তাও এই পবিত্র জায়গায় বেশি প্রয়োজন। এই বিয়েটা মিথ্যে মিথ্যে ছেলে খেলা মনে করো, কিন্তু আমাদের ভালোবাসাটা তো সত্যি। সাকিনার কথাগুলো আমার ঠিক মনে হচ্ছিল। মিস্টার বেস্ট ফ্রেন্ড আর আমাদের একমাত্র সাক্ষী, আমাদের এই ভালোবাসাকে ক্যামেরাবন্দি করবে না?
হচ্ছে এখানে? তুমি একে বিয়ে করছো, আর সেও এমন সময় যখন মন্দির বন্ধ। বিয়ে তো হয়ে গেছে ঠাকুর মশাই। আমার মন্দিরে বিয়ে হয়ে গেছে, তাও আমি ছাড়া। তোমাদের নাম কি? আরে চুপ করে আছো কেন? বলো তোমাদের নাম কি? এই বিয়েটাকে কে মানবে বলো? কি নাম তোমাদের? আরে আজকের পর তোমার আমার মাঝখানে কেউ আসবে না আমির। এবার তুমি আর আমি এক হয়ে যাব, আর কেউ কিচ্ছু বলতে পারবে না। আর সমীর? সমীরও কিচ্ছু বলবে না। আমি যা বলবো ও সেটাই মেনে নেবে। আমার কোনো প্রবলেম নেই আব্বু। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল কোথাও না কোথাও এসব যা হচ্ছিল খুবই অদ্ভুত। প্রথমে তো সাকিনা আমাকে ব্ল্যাকমেল করত, আর তার মধ্যেই আমারও বেশ ভালো লাগতে শুরু করে। জানি না কিভাবে কি হয়ে গেল, ব্যাস হতেই থাকলো। আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা মিয়া বিবি। এখন আমার আব্বু আম্মি সাকিনার সঙ্গে ঝগড়া করতে আসে, আসলে অনুরোধ করতে আসে যাতে আমাকে ছেড়ে দেয়, কিন্তু সাকিনা ওনাদের এই সত্যিটা বলে। এখন আমি আর আমির এক হয়ে গেছে। এর মানেটা কি? মানে আপনারা দুজন আমার শ্বশুর শাশুড়ি, আর আমি আপনাদের বৌমা। আর এবার যদি আপনারা আমার আর আমার স্বামী আমির মির্জার মাঝখানে আসার চেষ্টা করেন, তাহলে আমি সোজা পুলিশে চলে যাব। আমির তোমাকে বিয়ে করতেই পারে না। নিশ্চয়ই এটা তোমার কোনো চাল। বিয়েটা আপনার ছেলের ইচ্ছাতেই হয়েছে। যথেষ্ট, যথেষ্ট হয়েছে ইমরান। আমরা এতটা অসহায়, আমরা কি আর কিচ্ছু করতে পারি না? কি করতে পারি আমরা বলতে পারো? পুরোপুরি ফেঁসে গেছে আমাদের আমির। 16 বছরের একটা ছোট ছেলে আমির, আরো 37 বছরের মহিলা, ওর মায়ের মতো। এ এক অদ্ভুত পরিহাস। এই বিয়েতে আমিরের সম্মতির কোনো প্রশ্নই ওঠে না। ও নাবালক। আমরাই তো পরিহাসের চরিত্র হয়ে উঠেছি, তাই না? আমাদের নিজের ছেলে আমাদের বিরুদ্ধে গেল, ও আমাদেরকেই ঠকালো। কিন্তু আমরা তো ওকে ঠকাতে পারি না। ও আমাদের সন্তান। এখনো বেশি দেরি হয়নি। আমি আমার আমিরকে ফেরত চাই, যেরকম ছিল সেরকম। এটা কি সম্ভব ছিল? রাবিয়া আর ইমরান কি নিজের ছেলেকে এই অদ্ভুতুড়ে দুনিয়া থেকে ফিরিয়ে আনতে পারবে, যেখানে আমির পুরোপুরিভাবে সাকিনার জালে ফেসে গিয়েছিল? তারা কি কখনো তাকে এই সত্যিটা দেখাতে পারবে যে সাকিনার হাতে আমির শুধু একটা সাধারণ খেলনা, কাঠের পুতুল? কিন্তু সাকিনা একটা মাত্র 16 বছরের ছেলেকে তার কামনার নিশানা কেন বানিয়েছিল? এটা কি শুধুমাত্র একটা শারীরিক আকর্ষণ ছিল, নাকি এই সব কাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? বিষয়টা যতই চমকপ্রদ হোক না কেন, কিন্তু দেখে শুনে মনে হচ্ছিল সাকিনা যেন কোনোভাবে আমিরের জন্য পাগল হয়ে গিয়েছিল। আর আমির প্রথমে এই প্রতারণার উপর তৈরি সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিল, আর তারপর অন্য সব নেশার মতোই তারও এই নেশা ধরে গিয়েছিল। এই অদ্ভুত পরিবেশে আরও একজন ব্যক্তি ছিল, সাকিনার ছেলে সমীর, যে রাতারাতি তার ক্লাসমেট আমিরকে বাবা বলে ডাকতে কোনো রকম দ্বিধা করেনি। এই অদ্ভুত আর বিচিত্র কেসটা কোন দিকে মোড় নিল, আর কি পরিণতি হলো এই সম্পর্কের? সাকিনা এবং আমিরের এই অদ্ভুত সম্পর্কের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, ছোট মনের মানুষের সব স্বপ্নই অসম্ভব মনে হয়। তাদের কথায় কান দেবেন না। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।